অনলাইনে যারা যুক্ত আছি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার থাকে তাহলে একটু জানান, ওকে বা ডান লিখে। নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা। শোনা যায়, দেখা যায় কিনা জানাবেন। জান। আচ্ছা, আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিজ্ঞান থেকে মূলত হচ্ছে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, রিপিট ভিত্তিক প্রশ্নগুলোই হয়। যদিও বিসিএস এ নতুনত্ব আছে, বাট এই জায়গায় রিপিট প্রশ্নগুলো হয়। তো গুরুত্বপূর্ণ যে টপিক আছে এই টপিকগুলোকে ভাগ করে নেওয়া হয়েছে। যেমন অন্যতম একটা টপিক আছে যেমন খাদ্য পুষ্টি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বা এছাড়া আদার্স যে পরীক্ষাগুলো আছে, প্রায় প্রতিটা পরীক্ষাতেই খাদ্য পুষ্টি থেকে প্রশ্ন আসেই। তো আজকে আমরা আলোচনা করব প্রথমেই খাদ্য পুষ্টি নিয়ে। হেডলাইন করবেন খাদ্য ও পুষ্টি, লিখে নেন খাদ্য ও পুষ্টি। লিখবেন খাদ্য ও পুষ্টি। ফুড অ্যান্ড নিউট্রিশন। তাহলে আমরা যা খাই তাহা কি? তাহাই খাদ্য। আমরা যা খাই তাহাই খাদ্য না, বিজ্ঞান সেটা বলে না। সেটাই খাদ্য, যেটা খেলে এটা হয়, ওটা হয়, সেটা হয়। দেহের ক্ষয়পূরণ হয়, বৃদ্ধি সাধন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এটাকেই বিজ্ঞানের ভাষা হচ্ছে খাদ্য। তাহলে খাদ্য খেলে মূলত পুষ্টি পাওয়া যায়। তাহলে খাদ্যের উপর পুষ্টি কি নির্ভরশীল, না পুষ্টি খাদ্যের উপর নির্ভরশীল? পুষ্টি খাদ্যের উপর, তাই না? এই খাদ্য সংক্রান্ত যে আলোচনা রয়েছে এর মধ্যে আমরা সুষম খাদ্য নিয়ে আলোচনা করবো, এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। হেডলাইন করবেন সুষম খাদ্য, লিখবেন সুষম খাদ্য। সুষম খাদ্য, লিখবেন সুষম খাদ্য। লিখেছেন? সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। সুষম খাদ্যের উপাদান 6টি, এই তথ্যটি লিখবেন। সুষম খাদ্যের উপাদান 6টি। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, এরপর হচ্ছে পানি। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। শর্করা বা এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। আমিষ বা এটা হচ্ছে প্রোটিন। স্নেহ বা এটা হচ্ছে লিপিড। ভিটামিন বা এটাকে বলে খাদ্য প্রাণ। খনিজ লবণ বা এটা হচ্ছে মিনারেল। আর যাহাই পানি তাহাই তো। অপশনে শর্করাও থাকতে পারে, কার্বোহাইড্রেটও থাকতে পারে, আমিষও থাকতে পারে, প্রোটিনও থাকতে পারে। দেখা হয়েছে? হ্যাঁ, চর্বি, এগুলো ভাগ আছে, আলোচনা করা হবে ধারাবাহিকভাবে। সুষম খাদ্যের প্রথম 3টা উপাদানকে বলা হয় মুখ্য, পরের 3টা উপাদানকে বলা হয় গৌণ। লিখবেন, এর পাশে লিখে নেন মুখ্য, এর পাশে লিখবেন গৌণ। মুখ্য আর একটা হচ্ছে গৌণ। প্রশ্ন হতে পারে মুখ্য উপাদান কোনটি, গৌণ উপাদান কোনটি। তাহলে প্রথম যে 3টা এটা হচ্ছে মুখ্য উপাদান, পরের 3টা হচ্ছে গৌণ উপাদান।
প্রশ্ন হয় সুষম খাদ্যের আনুপাতিক হার কত? সুষম খাদ্যের আনুপাতিক হার হচ্ছে 4:1:1। তথ্যটা লিখবেন, সুষম খাদ্যের আনুপাতিক হার 4:1:1। লিখবেন সুষম খাদ্যের আনুপাতিক হার 4:1:1। এই যে সুষম খাদ্যের আনুপাতিক হার 4:1:1 কথার অর্থ হচ্ছে মুখ্য তিনটা উপাদান যে রয়েছে শর্করা, আমিষ, স্নেহ, তাদেরই আনুপাতিক হার। অর্থাৎ শর্করা 4, আমিষ 1, স্নেহ 1। সুষম খাদ্যে শর্করা 4, আমিষ 1, স্নেহ 1। অর্থাৎ 4 গ্রাম যদি শর্করা গ্রহণ করি তাহলে আমাদের 1 গ্রাম আমিষ বা 1 গ্রাম স্নেহ গ্রহণ করা উচিত। দেন ওই খাদ্যটাকে বলা হবে সুষম খাদ্য। আর এজন্যই কিন্তু আমরা 1 প্লেট ভাত খাই, ভাত বেশি খাই। তারপর আমিষ বা মাছ মাংস যেটা 2-1 টুকরো নেই। এরপর স্নেহ বা তেল জাতীয় যে খাবারটা রান্নার সময় ঢেলেও রান্না করি বা উদ্ভিদ প্রাণীর দেহেও থাকে, সেটা আমরা খাই। তাহলে তুলনামূলকভাবে কি বেশি খেতে হয়? শর্করা। আর শর্করা খাওয়ার রহস্যই হচ্ছে এটা, কারণ সুষম খাদ্যে তুলনামূলকভাবে শর্করা পরিমাণ বেশি থাকবে, তুলনামূলক বেশি থাকবে। ওকে, তাহলে সুষম খাদ্যের যদি প্রশ্ন হয় সুষম খাদ্যে আমিষ, শর্করা, স্নেহের আনুপাতিক হার কত? যদি প্রশ্ন হয় সুষম খাদ্যে আমিষ, শর্করা, স্নেহের অনুপাত কত? 1:4:1। প্রথমে তো বলা হয়েছে আমিষ, যদি উল্লেখ না থাকে তখন 4:1:1। আর যদি বলা হয় যে এরকম সুষম খাদ্যে স্নেহ, আমিষ ও শর্করার অনুপাত কত? 1:1:1। ওকে, 1:1:4। তখন বুঝতে পারছেন? তাহলে 4 বলতে মূলত কাকে বোঝানো হয়েছে? শর্করাকে। আচ্ছা, এবার আমরা হেডলাইন করব। হেডলাইন করবেন শর্করা, হেডলাইন করবেন শর্করা। আমরা শর্করা সম্পর্কে কিছু তথ্য লিখব। দেখে নেন, শর্করা। মাঝে মাঝে কেউ লিখছেন সাউন্ড কম। ব্যাপারটা এরকম হলে সবাই তো লিখতো, যদি কারো সাউন্ড প্রবলেম হয় হয়তো বা। সাউন্ড কম কি আসলেই? অনলাইনে যারা যুক্ত আছেন, সাউন্ড কম কি আসলে একটু জানান। সাউন্ড না হ্যাঁ, না হ্যাঁ, জি। কেউ বলছেন ঠিক আছে। আচ্ছা, যাদের ফোনে সাউন্ড কম দেখাচ্ছে হয়তো ফোনে একটু সাউন্ডটা বাড়ায় দিন। তাহলে আমরা হেডলাইন করেছি কি? শর্করা। শর্করা সম্পর্কে প্রথম বাক্য লিখবেন, রাসায়নিক গঠন অনুসারে শর্করা 3 প্রকার। লিখে নেন, রাসায়নিক গঠন অনুসারে শর্করা 3 প্রকার। রাসায়নিক গঠন অনুসারে শর্করা 3 প্রকার। লিখবেন, রাসায়নিক গঠন অনুসারে শর্করা 3 প্রকার। লিখবেন মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এরপরে লিখবেন পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এরপরে লিখবেন পলিস্যাকারাইড। রাসায়নিক গঠন অনুসারে শর্করা 3 প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। লেখা হয়েছে। মনোস্যাকারাইড শর্করা বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে এক অণু বিশিষ্ট শর্করা। আর ডাইস্যাকারাইড বলতে বোঝায় 2 অণু বিশিষ্ট শর্করা। আর পলিস্যাকারাইড বলতে বোঝায় বহু অণু বিশিষ্ট শর্করা। তাহলে এক অণু বিশিষ্ট শর্করাকে মনোস্যাকারাইড, 2 অণু বিশিষ্ট শর্করাকে ডাইস্যাকারাইড এবং বহু অণু বিশিষ্ট শর্করাকে বলে পলিস্যাকারাইড। লেখা হয়েছে। এখন আমরা মনোস্যাকারাইড শর্করা সম্পর্কে লিখব। মনোস্যাকারাইড শর্করা।
মনোস্যাকারাইড যেটা রয়েছে, এই মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ এটা হচ্ছে মনোস্যাকারাইডের উদাহরণ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ লেখা হয়েছে, যা লাগবে সবই লেখা হবে ধারাবাহিকভাবে। ঠিক আছেন? তাহলে মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। হ্যালো ভাইয়া, অফিস একটু বললে তো যে সাউন্ডের প্রবলেম বলছে, একটু জানাই দিও। এরপর ডাইস্যাকারাইডে লিখবেন সুক্রোজ, ল্যাকটোজ। ডাইস্যাকারাইডের উদাহরণ সুক্রোজ এবং ল্যাকটোজ, ডাইস্যাকারাইড। পলিস্যাকারাইডের উদাহরণ লিখবেন শ্বেতসার, গ্লাইকোজেন। শ্বেতসার, গ্লাইকোজেন। তাহলে মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ। ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ। পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে শ্বেতসার, গ্লাইকোজেন। মধু, আম। এই মধু আমে আছে ফ্রুক্টোজ নামক শর্করা। প্রশ্ন হবে মধুতে কোন শর্করা রয়েছে? ফ্রুক্টোজ। তারপরে আছে চিনি। আপেল, গাজরে আছে আপেল, গাজর, এখানে আছে গ্লুকোজ। চিনি, গুড়। চিনি, গুড়ে আছে সুক্রোজ। দুধ, দই। দুধ, দই আছে ল্যাকটোজ। চাল, গম, এখানে আছে শ্বেতসার। যকৃত, মাংস, এখানে আছে গ্লাইকোজেন। প্রশ্ন হয় দুধে কোন শর্করা আছে? ল্যাকটোজ। প্রশ্ন হয় যকৃতে শর্করা কি রূপে থাকে? গ্লাইকোজেন। প্রশ্ন হতে পারে যে মধুতে কোন শর্করা আছে? ফ্রুক্টোজ। এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। লেখা হয়েছে। অনলাইনে যারা আছে লেখা হয়েছে কি? যদি লেখা হয়ে থাকে তাহলে ডান লিখবেন। ওকে, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। এই শর্করা সম্পর্কে আমরা আরো দুই একটা তথ্য লিখবো। স্টার চিহ্ন দিয়ে লিখবেন শর্করাতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত। লিখবেন কার্বন অনুপাত হাইড্রোজেন অনুপাত অক্সিজেন সমান চিহ্ন দিয়ে লিখবেন 1:2:1। অর্থাৎ শর্করাতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:2:1। শর্করাতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:2:1। লেখা হয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2:1। এরপরে লিখবেন পরবর্তী বাক্য শর্করা দেহে শক্তি উৎপন্ন করে। 2 নম্বর দিয়ে লিখবেন শর্করা দেহে শক্তি উৎপন্ন করে। শর্করা দেহে শক্তি উৎপন্ন করে।
শর্করা দেহে শক্তি উৎপন্ন করে। পরবর্তী বাক্য লিখবেন 3 নাম্বার দিয়ে, একজন পুরুষের দৈনিক 2500 কিলোক্যালোরি ও নারীর 2000 কিলোক্যালোরি প্রয়োজন। পরবর্তী বাক্য লিখবেন একজন পুরুষের আগেরটা দেহে শক্তি উৎপন্ন করে, আগেরটা ছিল দেহে শক্তি উৎপন্ন করে, দেহে শক্তি উৎপন্ন করে, এটা হয়েছে একজন পুরুষের দৈনিক 2500 কিলোক্যালোরি এবং নারীর 2000 কিলোক্যালোরি প্রয়োজন। একজন পুরুষের দৈনিক 2500 এবং নারীর দৈনিক 2000 লেখা হয়েছে, লিখবেন 1 গ্রাম শর্করা হতে 4 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম শর্করা হতে, এরপরের বাক্য লিখবেন 1 গ্রাম শর্করা হতে 4 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম শর্করা হতে 4 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। ওকে, এবার হেডলাইন করবেন আমিষ, লিখে নেন আমিষ। আমিষ। 1 নাম্বার দিয়ে লিখবেন আমিষ সম্পর্কে, 1 নাম্বার দিয়ে লিখবেন আমিষের প্রধান উপাদান নাইট্রোজেন। আমিষের প্রধান উপাদান নাইট্রোজেন। বলেন। শুধু যে শর্করা খেলেই যে আমাদের কিলোক্যালোরি হবে তা না, আরো তো অনেক খাদ্য আছে, তাই না? বিভিন্ন খাদ্য, এটা ফিক্স যে শর্করাই এতগুলো খাইতে হবে না। আরো যেমন বিভিন্ন খাদ্য রয়েছে, এগুলোতে শর্করা রয়েছে, বিভিন্ন খাদ্য মিক্সড মিলেই মূলত খাইতে হবে। এবার লিখবেন তাহলে আমিষের প্রধান উপাদান কি? নাম্বার 2। 2 নাম্বার দিয়ে লিখবেন আমিষ পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আমিষ পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আমিষ পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আমরা যে আমিষ জাতীয় খাদ্যগুলো খাই, এগুলো পরিপাক হয়ে কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। লিখবেন মানব দেহে অ্যামাইনো অ্যাসিড 20টি। এরপর লিখবেন মানব দেহে অ্যামাইনো অ্যাসিড 20টি। মানব দেহে অ্যামাইনো অ্যাসিড 20টি। এরপর লিখবেন অত্যাবশ্যকীয় 8টি, অনাবশ্যকীয় 12টি। মানব দেহে অ্যামাইনো অ্যাসিড 20টি, এরপর লিখবেন অত্যাবশ্যকীয় 8টি, অনাবশ্যকীয় 12টি। অত্যাবশ্যকীয় 8টি, অনাবশ্যকীয় 12টি। ও ও, অনেকেই তো লেখা হয়। হ্যাঁ, অত্যাবশ্যকীয় 8টি, অনাবশ্যকীয় 12টি। অত্যাবশ্যকীয় 8টি, অনাবশ্যকীয় লেখা হয়েছে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, কোনটি অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। বিগত সালের প্রশ্নগুলো ঘাটাঘাটি করলে দেখতে পারবেন। তাই আমাদের অত্যাবশ্যকীয় যে 8টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এবার আমরা লিখবো অত্যাবশ্যকীয় 8টি যে অ্যামাইনো অ্যাসিড, সেগুলোর নাম লিখবো। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড গুলোর নাম লিখে নেন।
আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, থ্রিওনিন, হ্যালিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, থ্রিওনিন, আচ্ছা থ্রিওনিন, হ্যালিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, এই 8টি হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এমসিকিউতে আসে এগুলো, প্রশ্নগুলো ঘাটাঘাটি করেন, প্রশ্ন ঘাটাঘাটি করিয়ে, মানে মানে এটা কি মনে হয় যে 10 সহজ প্রশ্ন হয়? সহজের দিন নাই আর। মানে বিগত প্রশ্নগুলো ঘাটাঘাটি করে দেখা হয়েছে, এগুলো আসে, এই জন্য এগুলো আলোচনা করা হয়। একজন লিখছে হচ্ছে অনলাইনে যাও, কয়জন আছে দেয়া হচ্ছে না, বলে ডায়াবেটিস কেন হয় আলোচনা। আছি আমি, তাসলিম ভাই কোনো দেন? না, আমি ওনাদের মানে এক একজনের এক একটা মন্তব্য, নানা মুনির নানা মত একটা কথা আছে, এক একজন এক এক সমস্যায় আছে, সেই সমস্যাগুলো হচ্ছে ক্লাসের যে কমেন্ট সেখানে হচ্ছে, মানে ক্লাস টাইম বা গ্রুপ বা শিডিউল, এই যে যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে এগুলো আপনি অফিসের সঙ্গে যোগাযোগ করবেন, অফিসের সঙ্গে যোগাযোগ করে তাদের সাথে সমস্যার সমাধান করবেন। একজন লিখছে কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, বলেন বলেন এখন এই ক্লাসের মাঝখানে, হ্যাঁ ক্লাসের মাঝখানে সবার যদি প্রশ্নের উত্তর দেয়া হয়, সাউন্ড প্রবলেম, সাউন্ড নাই, বিষয়টা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আচ্ছা সোহাগ, তুমি কি শুনতে পারছো? সাউন্ড প্রবলেম, একটু সমস্যাটা সমাধান করে দাও সোহাগ। নাকি আলোচনায় যাব? একজন লিখছে এগুলো তো হাইলাইটসে নাই, সবাইকে বোঝানো যায় না এখন, মানে সবাইকে তো বোঝানো সম্ভব।
ওকে, সাউন্ড প্রবলেম দেখাচ্ছে, ম্যাক্সিমামরাই কমেন্ট করতেছে সাউন্ড কম, ওটা একটু দেখ। তাহলে আমরা এবার এই পরবর্তী এই আমিষ সম্পর্কে আরো দুই একটি তথ্য লিখবো। আমিষ, না এই আটটাই পড়বেন, 12টা পড়তে হবে না, কারণ এই আটটি ছাড়া বাকিগুলো হচ্ছে অনাবশ্যকীয়। এই আটটা মুখস্থ করবেন, দ্যাটস এনাফ। ওকে, বিগত সালে প্রশ্ন আসছে এভাবে, নিচের কোনটি হ্যাঁ বিজ্ঞান থেকে, হ্যাঁ আরো কিছু টপিক আছে, যেমন রোগ জীবাণু থেকে প্রশ্ন আসে। রোগ জীবাণু থেকে প্রশ্ন হয় না, এগুলো ধারাবাহিকভাবে আলোচনা হবে, যে কোনটি ভাইরাস জনিত রোগ, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ, এখান থেকে প্রশ্ন আসে। খাদ্য পুষ্টি থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। এরপর হচ্ছে উদ্ভিদের বিভিন্ন, যেমন নগ্নবীজি উদ্ভিদ, তারপর হচ্ছে কোনটি সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, কোনটি একবীজপত্রী, কোনটি দ্বিবীজপত্রী, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তারপর হচ্ছে জেনেটিক্স থেকে প্রশ্ন আসে, ক্রোমোজোম থেকে আসে, মানুষের ক্রোমোজোম সংখ্যা বা হচ্ছে এই যে এই টাইপের প্রশ্নগুলো জেনেটিক্স থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, কোন ফলে অ্যাসিড ক্ষার লবণ থেকে প্রশ্ন আসে, কোন ফলে কোন অ্যাসিড থাকে, ওটা অ্যাসিড নিয়ে যেদিন আলোচনা করা হবে সেটা লেখানো হবে, বুঝতে পারছেন। আজকে তো আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করব না, ওই ওই আলোচ্য বিষয়টা হচ্ছে অ্যাসিডের। 3টা ক্লাস হবে, বিজ্ঞানের 3টা ক্লাস হবে, ধারাবাহিকভাবে এই বিষয়গুলো, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো টাচ করা হবে। তাহলে আমি কি আলোচনা যেতে পারি? তাহলে আমিষ সম্পর্কে লিখবেন, স্টার চিহ্ন দিয়ে লিখে নেন, 1 গ্রাম আমিষ হতে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম আমিষ হতে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম আমিষ হতে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, লেখা হয়েছে। একটু তাড়াতাড়ি লিখবেন, হ্যাঁ, লেখা যে খুব ভালো করে লিখতে হবে এখানে না, আপনার নোট করবেন আলাদা করে গিয়ে। আমি একটু তাড়াতাড়ি লিখলে আমি বেশি আলোচনা করতে আমার সুবিধা হবে। পরবর্তী বাক্য লিখবেন, আমিষের পরিমাণ। আমিষের পরিমাণ কথাটা দিয়ে লিখবেন, আমিষের পরিমাণ। আমিষের পরিমাণ কথাটা লেখার পর এভাবে লিখবেন, শুটকি মাছ গ্রেটার দেন মসুর ডাল গ্রেটার দেন গরুর মাংস। হ্যাঁ, তুলনামূলক শুটকি মাছে আমিষের পরিমাণ বেশি, পরীক্ষা প্রশ্ন হয় নিচের কোনটিতে আমিষের পরিমাণ বেশি। এই প্রশ্ন নিয়ে বিভিন্ন ধরনের কনফিউশন উত্তর আছে, কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে এইটাই, তুলনামূলক সবচেয়ে বেশি হচ্ছে শুটকি মাছে, এরপর হচ্ছে মসুর ডাল, তারপরে হচ্ছে গরুর মাংস। এটা লেখা হয়েছে। আচ্ছা, এরপর লিখবেন, আমিষ দেহ গঠন ও ক্ষয় পূরণ করে। পরবর্তী বাক্য লিখবেন, আমিষ দেহ গঠন ও ক্ষয় পূরণ করে। আমিষ দেহ গঠন ও ক্ষয় পূরণ করে। দেহ গঠন ও ক্ষয় পূরণ করে। এবার আমরা স্নেহ কথাটা লিখবো, স্নেহ। হ্যাঁ, 4 দশমিক, এখানে এটা হ্যাঁ, সেন্স বলতে গরুর মাংসটা আগে দেয়। এই যে বললাম, এই জন্যই বলেছি যে এটা কনফিউজড করার মতো একটা প্রশ্ন, কিন্তু সঠিক অ্যান্সার এটাই, বুঝতে পারছেন। এটা কনফিউজড করে দিবে আপনাকে, হচ্ছে এলোমেলো ভাবে দেওয়া আছে হয়তো গরুর মাংসের সামনে, কিন্তু প্রকৃত অ্যান্সার হচ্ছে মসুর ডালটাই হবে। হ্যাঁ, তাহলে এবার আমরা কি করছি, হেডলাইন স্নেহ। স্নেহ সম্পর্কে প্রথম বাক্য লিখবেন, কঠিন স্নেহ পদার্থকে চর্বি, কঠিন স্নেহ পদার্থকে চর্বি, কমা কঠিন স্নেহ পদার্থকে চর্বি, কমা তরল স্নেহ পদার্থকে তেল বলে। কঠিন স্নেহ পদার্থকে চর্বি ও তরল স্নেহ পদার্থকে তেল বলে। লেখা হয়েছে। নাম্বার 2,
স্নেহ দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে। লিখবেন স্নেহ দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে। স্নেহ দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে। এগুলো তো মানে বাংলা মানে কঠিন ওয়ার্ড হলে সেটা লিখে দিব। হ্যাঁ, এখন এগুলো তো একদম সহজ বাক্য, এগুলো লিখে দিতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। একদম সহজ বাক্য, এগুলো ভাষা তো সহজ, তাই না? তাপ ও শক্তি উৎপন্ন করে, যেটা লিখে দেওয়ার প্রয়োজন ওটা লিখে দিব, আর একটু কষ্ট হলেও একটু শোনার চেষ্টা করেন। 3 নাম্বার দিয়ে লিখবেন 1 গ্রাম স্নেহ হতে 1 গ্রাম স্নেহ হতে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম স্নেহ হতে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। একজন লিখছেন অনাবশ্যকীয় 12টির উপাদান। আচ্ছা, আমি বলছিলাম এই কথা আলোচনা হয়েছে যে অত্যাবশ্যকীয় 8টা পড়লে অনাবশ্যকীয় 12টা লেখার প্রয়োজন হবে না, ক্লাস টাইম পরিবর্তন করলে আগে বলার প্রয়োজন ছিল। একজন লিখছে নাফিস স্যার লিখে দিয়েছিল। আপনারা এগুলো নিয়ে কনফিউশন, প্লিজ আমরা ক্লাসে মনোনিবেশ করি, ক্লাসে যে তথ্যগুলো আলোচনা করা হচ্ছে এগুলোর দিকেই মনোযোগ দেন। এরপরে আপনারা লিখবেন পরবর্তী বাক্য স্নেহ সম্পর্কে। পরবর্তী বাক্য লিখবেন, লিখে নেন তার খেসারিতে তো সেফ। আচ্ছা, লিখে নেন স্নেহের অভাবে চর্মরোগ হয়। স্নেহের অভাবে চর্মরোগ হয়। স্নেহের অভাবে চর্মরোগ হয়। স্নেহের অভাবে চর্মরোগ হয়। এর পরবর্তী বাক্য লিখবেন স্নেহের আধিক্যে বা স্নেহের পরিমাণ বেশি হলে। স্নেহের আধিক্যে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। আধিক্যে বা বেশি বা স্নেহের পরিমাণ বেশি হলে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। স্নেহের আধিক্যে বা স্নেহের পরিমাণ বেশি হলে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। ব্যাঘাত ঘটে। হ্যাঁ, ব্যাঘাত ঘটে বা বাধাপ্রাপ্ত হয়, একই বিষয়। লেখা হয়েছে। এবার আমরা হেডলাইন করব ভিটামিন, শর্করা, আমিষ, স্নেহ। এবার লিখবেন ভিটামিন। ভিটামিন। ভিটামিন সম্পর্কে 1 নাম্বার দিয়ে লিখবেন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেখা হয়েছে নাম্বার 2। 2 নাম্বার দিয়ে লিখবেন স্নেহে বা তেলে দ্রবণীয়। স্নেহে বা তেলে দ্রবণীয় এ ডি ই কে। প্রশ্ন হয় স্নেহে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি? অসংখ্যবার আসছে, তাহলে সেটা হচ্ছে এ ডি ই কে। এ ডি ই কে, এই 4টা হচ্ছে স্নেহে বা তেলে দ্রবণীয়। মনে রাখবেন অ্যাডেক, একসাথে কি বলে? অ্যাডেক। এরপরে লিখবেন পানিতে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স, সি। প্রশ্ন হবে পানিতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি? প্রশ্ন হবে স্নেহে বা তেলে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি? প্রশ্ন আসার ধরন এরকম। বি কমপ্লেক্স যেটা, ওটা হচ্ছে B12।
ওকে, যে ভিটামিনগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে কয়েকটা ভিটামিনগুলো রয়েছে, এই ভিটামিনের অভাবজনিত কিছু রোগ আছে, এগুলো পরীক্ষায় আসে, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়। আমরা এবার লিখব এ সমান লিখবো রাতকানা। বুঝতে পারছেন তো? এ মানে এর সমান হচ্ছে রাতকানা, অর্থাৎ এর অভাবে কি হয়? রাতকণা। P1 বেরি বেরি। P2 মুখে ও জিহ্বায় ঘা হয়। P3 প্লেগ্রা। সি স্কারভি। ডি রিকেটস। ই বন্ধ্যাত্ব। কে রক্তপাত। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, B1 এর অভাবে বেরি বেরি, B2 হচ্ছে মুখে ও জিহ্বায় ঘা, P3 হচ্ছে প্লেগরা, সি হচ্ছে স্কারবি, ডি হচ্ছে রিকেটস, ই হচ্ছে বন্ধ্যাত্ব, কে হচ্ছে রক্তপাত। ওকে, লেখা হয়েছে অনলাইনে যারা আছি। তাহলে এবার আমরা হেডলাইন করব খনিজ লবণ বা মিনারেল, যেটা এবার এটাকে হেডলাইন করি। হ্যাঁ, খনিজ লবণ বা মিনারেল। গুরুত্বপূর্ণ যে মিনারেলগুলো রয়েছে, এই মিনারেলগুলোর অভাবেও বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, এগুলো থেকেই মূলত পরীক্ষায় প্রশ্ন হয়। তাহলে আমরা লিখে নেই সেই বিষয়গুলো নিয়ে। দেখবেন ক্যালসিয়াম, রিকেটস। ভিটামিন ডি এর অভাবেও রিকেটস, ক্যালসিয়ামের অভাবেও রিকেটস। তারপর হচ্ছে আয়োডিন, গলগণ্ড রোগ হয়। ফসফরাস, হাড় ও দাঁতের ক্ষয়রোগ হয়। জিঙ্ক, বৃদ্ধিহীনতা হয়। ম্যাগনেসিয়াম, মানসিক অবসাদ। লৌহ, রক্ত স্বল্পতা। লেখা হয়েছে, দেখে নেন। দেখা যায় না এখন?
মানসিক অবসাদ ও দাস হয়ে গেছে, বুঝে নেন। ডান। এবার আমরা লিখবো পানি, হেডলাইন করবেন পানি। জিঙ্ক বুঝেন নাই, জিঙ্ক হচ্ছে বৃদ্ধিহীনতা, বৃদ্ধিহীনতা। পানি সম্পর্কে প্রথম বাক্য লিখবেন, নাম্বার 1, দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। লিখবেন দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। দেখা হয়েছে। নাম্বার 2, 2 নম্বর দিয়ে লিখবেন বিশুদ্ধ পানির পিএইচ 7, বিশুদ্ধ পানির পিএইচ 7। হ্যাঁ, বিশুদ্ধ পানির পিএইচ 7। বিশুদ্ধ পানি বলতে কেমিক্যালি তৈরি করা হয় এই পানিটা, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া অন্য কোনো উপাদান নেই। আমরা যে পানিগুলো পান করি এগুলো কিন্তু বিশুদ্ধ না, এগুলো হচ্ছে মিনারেল যুক্ত পানি, অর্থাৎ মিনারেল ওয়াটার, আমরা ড্রিঙ্কিং ওয়াটার বলে পরিচিত এগুলো। তো এই পানিগুলোতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যাবতীয় উপাদান রয়েছে, অ্যাসিড ক্ষার যাবতীয় উপাদান রয়েছে। তো বিশুদ্ধ পানি যেটা, সেখানে কোনো মিনারেল নেই বা অ্যাসিড ক্ষার কিচ্ছু নেই। হ্যাঁ, এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার বা ব্যাটারিতে ব্যবহৃত হয় যেটা, ঠিক আছে। তাহলে বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। পরবর্তী বাক্য লিখবেন, পরবর্তী বাক্য লিখবেন পানির অভাবে সংজ্ঞাহীনতা হয়। সংজ্ঞাহীনতা মানে অজ্ঞান হয়ে, অজ্ঞান লেহেন, লিখবেন অজ্ঞান, মানে পানি স্বল্পতা থাকলে সংজ্ঞাহীনতা যদি না বুঝেন অজ্ঞান কথা লিখবেন, অজ্ঞান হয়ে যায়। দেখা হয়েছে। সাধারণ তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকে হাইড্রোজেন বন্ধনের কারণে। লিখবেন সাধারণ তাপমাত্রায় পানি তরল থাকে হাইড্রোজেন বন্ধনের কারণে। সাধারণ তাপমাত্রায় পানি তরল থাকে হাইড্রোজেন বন্ধনের কারণে। দেখা হয়েছে। সাধারণ তাপমাত্রায় পানি তরল থাকে হাইড্রোজেন বন্ধনের কারণে। হেডলাইন করবেন অণুজীব। অণুজীব। আবার আবার হচ্ছে সাধারণ তাপমাত্রায় পানি তরল থাকে হাইড্রোজেন বন্ধনের কারণে। বাক্য ছিল এটাই। এবার লিখবেন অণুজীব। লেখা হয়েছে অণুজীব বলতে ক্ষুদ্র জীব যেগুলো রয়েছে, যেগুলোকে খালি চোখে দেখা যায় না, এগুলোর কথা বলা হয়েছে। তো এই অণুজীব বলতে মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোর কথাই বোঝানো হয় এই জায়গায়, এই আলোচ্য বিষয় এগুলো নিয়েই। তো এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয় নিচের কোনটি ভাইরাস জনিত, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ, প্রশ্ন আসবে এইভাবে। তাহলে আমরা কিছু রোগের নাম লিখবো যেগুলো ভাইরাস জনিত, কিছু রোগের নাম লিখবো যেগুলো ব্যাকটেরিয়া জনিত। প্রথমে আমরা ভাইরাস জনিত যে রোগগুলো রয়েছে, হেডলাইন করেন ভাইরাস। হেডলাইন করবেন ভাইরাস। হেডলাইন করবেন ভাইরাস, লিখেছেন? আচ্ছা, এখন অর্থাৎ ভাইরাস জনিত যে কিছু রোগ রয়েছে, গুরুত্বপূর্ণ রোগ, সেগুলো আমরা এখন লিখব। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটি ভাইরাস জনিত, কোনটি ব্যাকটেরিয়া জনিত। তাই আমাদের ভাইরাস জনিত গুলোকে আলাদা, ব্যাকটেরিয়া জনিত রোগগুলোকে আলাদা মুখস্থ রাখতে হবে। আর এই মুখস্থ রাখার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করবো, যেটার মাধ্যমে আমরা ভাইরাস জনিত এবং ব্যাকটেরিয়া জনিত রোগগুলো মুখস্থ রাখা যায়। তাহলে ভাইরাস জনিত রোগগুলো মুখস্থ রাখার টেকনিক হচ্ছে,
হায় হায় দেশে বসন্ত মাস এলো। হায় হায় দেশে বসন্ত মাস এলো। ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে ফেলো। হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। এটা হচ্ছে ভাইরাস জনিত রোগগুলো মুখস্থ রাখার টেকনিক। ভাইরাস জনিত রোগগুলো মুখস্থ রাখবো এই টেকনিকের মাধ্যমে। টেকনিকটা হচ্ছে হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। আর লেখেন প্লিজ, না লিখলে শূন্য শূন্য খুবই ভাব কথা। আচ্ছা, লেখা হয়েছে, কি লিখেছেন বলেন তো শুনি, আবার বলেন। ওই নিয়ে নিয়ে কই ভাইকে, তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি। এবার না দেখে বলেন। দেখে বললেন না দেখে? আচ্ছা, বিশ্বাস করলাম। লিখে নেন, হায়তে হাম, হাইতে হচ্ছে হারপিস, দেশেতে হচ্ছে ডেঙ্গু, বসন্ততে হচ্ছে বসন্ত, মাসে হচ্ছে মামস, এলোতে এইডস, হাইতে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, কেতে করোনা, ইনফ্লুয়েঞ্জাতে ইনফ্লুয়েঞ্জা, জ্বরে জলাতঙ্ক, পেলোতে পোলিও, হাইতে হাম, হাইতে হারপিস, দেশেতে ডেঙ্গু, বসন্ততে বসন্ত, মাসে হচ্ছে মামস, এলোতে এইডস, ভাইতে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, কেতে হচ্ছে করোনা, ইনফ্লুয়েঞ্জাতে ইনফ্লুয়েঞ্জা, জ্বরে জলাতঙ্ক, পেলোতে হচ্ছে পোলিও। ভাইরাল হেপাটাইটিস, হাইতে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, নাম হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, রোগটার নাম হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। দেখা হয়েছে। এবার আমরা হেডলাইন করবো ব্যাকটেরিয়া। লিখবেন ব্যাকটেরিয়া। তাহলে আমরা ব্যাকটেরিয়া জনিত কয়েকটা রোগ, মাসে হচ্ছে মামস, মামস, ব্যাকটেরিয়া লিখছেন। ব্যাকটেরিয়া সম্পর্কে, ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো রয়েছে এগুলোকেও আমরা একটা টেকনিকের মাধ্যমে মুখস্থ করব। টেকনিকটা হচ্ছে, দেখে নেন, ব্যাকটেরিয়া জনিত রোগ মুখস্থ রাখার টেকনিক। জামাই, জামাই টিএসসি ফাঁড়ির পাশে,
জামাই টিএসসি ফাঁড়ির পাশে লাল মিয়ার ডিম নেয়। লাল মিয়ার ডিম নেয়। তাই এনডি বল্টু। তাই এনডি বল্টু এসে গান করে। এসে গান করে। জামাই টিএসসি ফাঁড়ির পাশে লাল মিয়ার ডিম নেয়, তাই এনডি বল্টু হেসে গান করে। বাক্যটির মাধ্যমে ব্যাকটেরিয়া জনিত কয়েকটা গুরুত্বপূর্ণ রোগ মুখস্থ রাখা যায়। যেই রোগগুলো ব্যাকটেরিয়ার কারণে হয়, তাই এগুলো ব্যাকটেরিয়া জনিত রোগ। জামাই টিএসসি ফাঁড়ির পাশে লাল মিয়ার ডিম নেয়, তাই এনডি বল্টু হেসে গান করে। লিখেছেন? কি লিখছেন বলেন? একটু তাড়াতাড়ি বলেন। Good. লিখবেন জামার হয়েছে যক্ষা। জামার যক্ষা। টিতে টিটেনাস। এসতে অ্যানথ্রাক্স। টিতে সিফিলিস। ফাঁড়িতে ফোড়া। পাশে প্যারাটাইফয়েড। লালতে লেপ্রোসি। মিয়ারতে মেনিনজাইটিস। মেনিনজাইটিস। ডিমতে ডিপথেরিয়া। এতে নিউমোনিয়া। তাইতে টাইফয়েড। নিয়ারতে মেনিনজাইটিস। এনডিতে এন্ডিউলেটেড ফিভার। পল্টুতে বটুলিজম। হেসেতে হুপিং কফ। নিউমোনিয়া। এতে নিউমোনিয়া। কান্থে গনোরিয়া। পরেতে কলেরা। এন্ডিউলেটেড ফিভার। সব বলতেছি। ডিমতে ডিপথেরিয়া। নেতে নিউমোনিয়া। তারপর হচ্ছে টাইফয়েড, তারপর হচ্ছে এন্ডিউলেটেড ফিভার, এটা হচ্ছে বটুলিজম, এরপর হচ্ছে হুপিং কফ, হেসেতে হুপিং কফ, গানতে হচ্ছে গনোরিয়া, করেতে হচ্ছে কলেরা। তাহলে যেটা বুঝেন না আমাকে বলবেন, আমি বলে দিব।
জামাইতে যক্ষা। হ্যাঁ, দুটো আলাদা। টাইফয়েড দুই প্রকার, একটা হচ্ছে টাইফয়েড, একটা হচ্ছে প্যারাটাইফয়েড। পল্টুতে বটুলিজম। জামাইতে যক্ষা, টিতে টিটেনাস, এসতে অ্যানথ্রাক্স, সিতে সিফিলিস, ফারিতে ফোরা, পাশে হচ্ছে প্যারাটাইফয়েড, লালতে হচ্ছে লেপ্রোসি, মিয়ারতে মেনিনজাইটিস, ডিমতে ডিপথেরিয়া, ন্যায়তে নিউমোনিয়া, টাইতে টাইফয়েড, এনডিতে এন্ডিউলেটেড ফিভার, পল্টুতে বটুলিজম, হেসেতে হুপিং কফ, কানতে গনোরিয়া, করেতে কলেরা। এনডিতে বুঝেন নাই বলছি, এন্ডিউলেটেড ফিভার। অনেকগুলো বিষয় তো আর এক জায়গাতেই লিখতে হয়, এই জন্য হয়তোবা একটু সমস্যা হচ্ছে, তারপরে বলছি। হ্যাঁ, ওই শেষে এস এর মতো উচ্চারণ হয়। অ্যানথ্রাক্স। সিতে হচ্ছে সিফিলিস। আই রিপিট, যাদের সমস্যা হচ্ছে বুঝতে আরেকবার শেষবারের মতো মিলায় নেন। জামাইতে, আচ্ছা আপনারাই বলবেন, জামাইতে, টিতে, এসতে, থিতে, ফারিতে, পাশে, লাল, মিয়ার, টিমতে, টেপোথেরিয়া না ডিপথেরিয়া, ন্যায়তে, তাইতে, এন্ডিতে, পল্টুতে, হেসেতে, কানতে, করেতে, করেতে কলেরা। আমরা শুনি না, আপনারা তো হচ্ছেন অনলাইনে আছেন, হয়তোবা কবে যে মুখস্থ হবে এই টেনশনে আছি। টেনশনই করেন, মুখস্থ করার দরকার নেই। শুরু করেন, ধারাবাহিকভাবে চেষ্টা করেন, এখনই মুখস্থ হয়ে যাবে, একটু চেষ্টা করলে হয়ে যাবে। আশা করছি বিষয়গুলো মুখস্থ করে নেবেন। ওকে। ফলিত শাখা, হেডলাইন করবেন ফলিত শাখা। বল্টু কি হবে? বল্টু হবে বটুলিজম। লেখা হয়েছে? ওকে। বায়োলজি বা জীববিজ্ঞানের, এগুলো কিন্তু জীববিজ্ঞানের আলোচ্য বিষয়। ঠিক আছে, জীববিজ্ঞানের মধ্যে এই খাদ্য পুষ্টি নিয়ে আলোচনা আছে, জীববিজ্ঞানের মধ্যে এই অণুজীবগুলো নিয়ে আলোচনা আছে। আরেকটা বিষয় হচ্ছে জীববিজ্ঞানের, সেটা হচ্ছে ফলিত শাখা। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন বারবার ঘুরে ফিরেই আসে। ফলিত শাখাগুলো হচ্ছে পিসিকালচার, সেরিকালচার, এপিকালচার, এভিকালচার, এগুলো আসে না? হ্যাঁ। তো এই যে তথ্যগুলো যেগুলো বারবার ঘুরে ফিরেই আসে, এই তথ্যগুলো আজকে আমরা লিখবো, এবং আজকের পর থেকে যেন এগুলো ভুলতে কষ্ট হয় সেভাবেই আমরা এগুলো আয়ত্ত করব। ভুলতে কষ্ট হয়, কারণ এগুলো বারবার পরীক্ষায় আসে, এজন্য এভাবেই আমরা আয়ত্ত করবো। শুধু লিখবো না, আয়ত্তটাও সেভাবে করবো। টেকনিক আছে, ঠিক আছে? টেকনিকটা বলবো, আগে লিখে নেন। ফলিত শাখা হেডলাইন করে লিখে নেন পিসিকালচার। এগুলো বারবার আসে আর গুলিয়ে যায় কোনটার সাথে কোনটা। পিসিকালচার সমান লিখবেন পিসিকালচার, মৎস্য চাষ। সেরিকালচার, রেশম চাষ। এপিকালচার, মৌমাছি চাষ। এভিকালচার, পাখি পালন।
এভিকালচার। না, ডেঙ্গু হলে কি করবেন? ডেঙ্গু তো ভাইরাস জনিত রোগ। আচ্ছা, ওটাও বলবো, ডেঙ্গু সম্পর্কে কিছু তথ্য আছে। হর্টিকালচার উদ্যান সম্পর্কিত চাষ বা উদ্যান চাষ। পার্ল কালচার মুক্তা চাষ। প্রন কালচার চিংড়ি চাষ। হয়েছে তাহলে পিসিকালচার হচ্ছে মৎস্য চাষ, সেরিকালচার হচ্ছে রেশম চাষ, এপিকালচার হচ্ছে মৌমাছি চাষ, এভিকালচার হচ্ছে পাখি পালন, হর্টিকালচার হচ্ছে উদ্যান চাষ, পার্ল কালচার হচ্ছে মুক্তা চাষ, আর প্রন কালচার হচ্ছে চিংড়ি চাষ। তাহলে এই যে তথ্যগুলো মূলত ঘুরে ফিরেই পরীক্ষায় আসে, আমরা টেকনিকের মাধ্যমে এই তথ্যগুলো এখন আয়ত্ত করব। টেকনিকটা এক ধরনের গল্প। গল্পটা শুনেন। পিস পিস করে মাছ কাটা হয়। কি করে মাছ কাটা হয়? কি করে মাছ কাটা হয় জানেন তো নাকি? তাহলে মাছ কাটা হয় কি করে? তাহলে পিসিতে পিস 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 করে কি কাটা হবে? পিসি গাছ আসলেই মন মন পিস করবেন, আর পিস করা হবে কাকে? মাছকে। এরপরে আছে সেরিকালচার। বিভিন্ন এলাকায় মেয়েদেরকে তুচ্ছার্থক ভাবে সেরি বলে ডাকে, ডাকে না? মেয়েদেরকে সেরি বলে ডাকে। আমরা সব মেয়েদেরকে সেরি বলবো না। যারা রেশমি চুরি পরে, যারা রেশমি চুরি পরে তারাই হচ্ছে সেরি। যারা রেশমি চুরি পরে তারা কি? তাহলে সেরিকালচার, সেরিকালচার আসলেই মনে রেশমি চুরি পরা মেয়েরা, তাহলে সেরিকালচার হচ্ছে রেশম চাষ। তাহলে সেরিরা কি করে? রেশমি চুরি পরে। ভেজিকালচার, এটা হচ্ছে সবজি চাষ। বিশুদ্ধ পানি পান করা যাবে? হ্যাঁ যাবে, কিন্তু কোনো উপকার হবে না। নাই, কোনো উপকার হবে না, পান করা যাবে। এরপরে হচ্ছে এপিকালচার। এপিকালচার আছে মৌমাছি চাষ, এপিকালচার আছে পাখি পালন। ওটাকে ভেজিকালচার বলা যায়, এটা এবং হর্টিকালচারের ভিতরেও থাকে। শাকসবজি যেটা, এটা হর্টিকালচারের মধ্যে আছে বা ভেজিকালচার বলা যায়। তাহলে যা বলছিলাম, এপিকালচার এবং এভিকালচার, এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য দেখেন দুইটা জায়গায়, একটা প এবং একটা ভ। প এবং ভ, এ পি আর এ ভি, তাই না? এ পি আর একটা হচ্ছে এ ভি। তাহলে মনে রাখবেন, পতে পাওয়ারফুল, ভতে ভীতু। পতে পাওয়ারফুল, ভতে। জগতে একটা পাওয়ারফুল প্রাণী আছে যেটা কামড়ানোর সময় এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কারো কেয়ার করে না, নাম কি? একটা ভীতু প্রাণী আছে যে সবাইকেই ভয় পায়, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা যারাই আছে তারই ভয় পায়। ভয় পাওয়া প্রাণীর নাম কি? আর পাওয়ারফুল প্রাণী? পাওয়ারফুল প্রাণী আর ভীতু প্রাণী পাখি। তাহলে পিস পিস করে কি কাটা হয়? ফেরিরা কি করে? পাওয়ারফুল প্রাণী, ভীতু প্রাণী, পাখি। হর্টি, হর্টি বানানে আছে হ এবং ট, আছে না? হর্টি বানানে কি কি আছে? হ এবং ট। এই হ এবং ট দিয়ে বাংলায় একটা বানান আছে যেখানে হ এবং ট এর মাখামাখি, এটা হচ্ছে হাঁটাহাঁটি।
হরটিতেই মনে করবেন হাঁটাহাঁটি, হরটিতেই যদি হাঁটাহাঁটি শব্দটা কল্পনা নিয়ে আসেন তাহলে সোজা চলে যাবেন উদ্যানে, কারণ হাঁটাহাঁটি কোথায় ভালো করা যায়? হাঁটাহাঁটি কোথায় ভালো করা যায়? এরপর আছে পার্ল কালচার। মনে রাখবেন মুক্তা নামের মেয়েরা পার্লারে যায় খুব। তাহলে পার্লারে, হ্যাঁ পার্ল মানে কিন্তু মুক্তা, যদি ইংরেজি এবং বাংলা, হ্যাঁ তাহলে পার্ল মুক্তা, বাংলা ইংলিশ। পার্লের বাংলা হচ্ছে মুক্তা, যদি এভাবে মুখস্থ না থাকে তাহলে মনে রাখবেন পার্লারে যায় মুক্তা। পার্লারে কে যায়? আর প্রন প্রাণ, প্রন প্রাণ, প্রাণ প্রিয় খাবার একটা হচ্ছে চিংড়ি। অনেকের কাছে চিংড়ি খুবই প্রিয় খাবার, তারা বলে প্রাণ প্রিয় খাবার। তাহলে প্রন প্রাণ, প্রাণ প্রিয় খাবার হচ্ছে চিংড়ি। পিস পিস করে কি কাটা হয়? সেরিরা কি করে? পাওয়ারফুল প্রাণী, মৃদু প্রাণী। হটিতে হাঁটাহাঁটি, হাঁটাহাঁটি ভালো করা যায়। পার্লারে কে যায়? আর প্রাণপ্রিয় খাবার, ওকে। অনলাইনে যারা আছি পারবো? এবার হেডলাইন করবেন উদ্ভিদ বৈচিত্র্যতা। হেডলাইন করবেন উদ্ভিদ বৈচিত্র্যতা। উদ্ভিদ বৈচিত্র্যতা। আমি হেডলাইন না করলাম, করছেন তো না? পেনথামো হুকার ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক। অপুষ্পক, একটা হচ্ছে সপুষ্পক। পেনথামো হুকার ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক, অর্থাৎ অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ, পেনথামো হুকার ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক। লেখা হয়েছে তাহলে ফুলের উপর ভিত্তি করে অপুষ্পক এবং সপুষ্পক, পুষ্প মানে হচ্ছে ফুল, পুষ্প মানে কি? অপুষ্পক মানে এগুলোর কি হয় না? ফুল হয় না। আর সপুষ্পক মানে এগুলোর কি হয়? ফল কই হয়। সেটাই, এটা তো লেখা নেই সপুষ্প ফলক, আপনি বলবেন ফুল ফল হয়। যেটা লেখা আছে সেটাই বলবেন, যেহেতু সপুষ্পক তার মানে কি হয়, তাই না? এই অপুষ্পক উদ্ভিদ যেহেতু এদের ফুল হয় না, তাহলে এরা বংশ বিস্তার করে, এরা দেহের মধ্যে স্পোর বা রেণু সৃষ্টি করে বংশ বিস্তার করে। উদ্ভিদের বংশ বিস্তার করার অন্যতম একটা মাধ্যম দেহের মধ্যেই স্পোর বা রেণু সৃষ্টি করা। তাহলে অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে একটা বাক্য লিখে নেন, দেহে স্পোর বা রেণু সৃষ্টি করে বংশ বিস্তার করে। দেহে স্পোর বা রেণু সৃষ্টি করে বংশ বিস্তার করে। অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে একটা তথ্য লিখবেন, দেহে স্পোর বা রেণু সৃষ্টি করে বংশ বিস্তার করে। দেহে স্পোর বা রেণু সৃষ্টি করে বংশ বিস্তার করে। দেহে স্পোর বা রেণু সৃষ্টি করে বংশ বিস্তার করে। লেখা হয়েছে এই যে অপুষ্পক উদ্ভিদ বা যাদের ফুল হয় না, এই উদ্ভিদগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে: সমাঙ্গ, মশ আর ফার্ন। অর্থাৎ সমাঙ্গ বর্গীয়, মশ বর্গীয়, একটা হচ্ছে ফার্ন বর্গীয়।
তাহলে অপুষ্পক উদ্ভিদ 3 প্রকার, সমাঙ্গ, মশ, আর এটা হচ্ছে ফার্ন। অপুষ্পক উদ্ভিদ 3 প্রকার, সমাঙ্গ, মশ এবং ফার্ন। দেখা হয়েছে এই সমাঙ্গ, মশ, ফার্ন এদের কারোরই কি ফুল হবে? কারণ এগুলো কার প্রকারভেদ, অর্থাৎ এদের কারোরই কি হবে না, এটা তো আমরা কনফার্ম যে এদের কারোরই কি হবে না, ফুল হবে না, কারণ এরা কার প্রকারভেদ। Good. বুঝে বুঝে যাই, ঠিক আছে, মুখস্থ করা লাগবে না। তখন প্রশ্ন কমন না আসলেও অপশন দেখে বলা যাবে যে এটা তো এটা হতে পারে না, এই ধারণাগুলো আসবে। এখন সমাঙ্গবর্গীয় উদ্ভিদ সম্পর্কে আমরা জানলাম এর ফুল নেই, কারণ এটা অপুষ্পকের প্রকারভেদ। এছাড়া সমাঙ্গবর্গীয় একটা অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এর মূল কোনটা, কাণ্ড কোনটা, পাতা কোনটা, এটা শনাক্ত করা যায় না। সমাঙ্গ সম্পর্কে আমরা লিখব মূল, কাণ্ড, পাতায় শনাক্ত করা যায় না। লিখবেন মূল, কাণ্ড, পাতায় শনাক্ত করা যায় না। মূল, কাণ্ড, পাতায় শনাক্ত করা যায় না। সমাঙ্গ সম্পর্কে লিখবেন মূল, কাণ্ড, পাতায় শনাক্ত করা যায় না। মূল, কাণ্ড, পাতায় শনাক্ত করা যায় না। দেখা হয়েছে এই সমাঙ্গ হচ্ছে আবার 2 প্রকার। বিরক্ত হলেন এই জন্য? কি করবেন, এটা 2 প্রকার হয়ে গেছেন, করার আছে। পরভোজী, স্বভোজী আর হচ্ছে পরভোজী। সমাঙ্গ হচ্ছে আবার 2 প্রকার, একটা হচ্ছে স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। তাহলে সমাঙ্গবর্গীয় যে উদ্ভিদগুলো আছে, অর্থাৎ মূল, কাণ্ড, পাতায় শনাক্ত করা যায় না, এগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। স্বভোজী মানে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর পরভোজী মানে যারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। স্বভোজী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কারণ তাদের ক্লোরোফিল আছে। আর পরভোজী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ তাদের ক্লোরোফিল নেই। ব্যাপারটা এরকম। এখন স্বভোজীর একটা উদাহরণ লিখি। স্বভোজী বলতে আমরা বুঝি শৈবালকে, আর পরভোজী হচ্ছে ছত্রাক। স্বভোজীর উদাহরণ হচ্ছে শৈবাল, আর পরভোজীর উদাহরণ লিখলাম ছত্রাক। স্বভোজীর উদাহরণ কি? শৈবাল। পরভোজীর উদাহরণ কি লিখলাম? ছত্রাক। এখন শৈবাল তো অনেক প্রকার আছে, শৈবাল অনেক প্রকার আছে। একটা শৈবালের নাম লিখি, একটা শৈবালের নাম লিখি স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা। ছত্রাক তো অনেক প্রকার আছে, একটা ছত্রাকের নাম লিখি এগারিকাস। এগারি, বাংলাদেশ এগারিকাস। তাহলে স্পাইরোগাইরা একটি শৈবালের নাম, এগারিকাস হচ্ছে একটি ছত্রাকের নাম। শৈবাল, স্বভোজীর উদাহরণ শৈবাল, আর শৈবালের উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা। পরভোজী হচ্ছে ছত্রাক, ছত্রাকের উদাহরণ হচ্ছে এগারিকাস। এখনো বোঝা যায় না লেখা? লেখা হয়েছে। এবার আমরা মশ সম্পর্কে লিখব। মশ, মশ সম্পর্কে লিখব। পদ্ধতি খুব খারাপ, জায়গা রেখে লিখতে বলা যেত। বুঝতে পারছেন? মন্তব্য, এই পদ্ধতি খুবই খারাপ, উনি উনি কষ্ট পেয়েছেন, এখন তো লিখতে গিয়ে জায়গা পাচ্ছেন না, ওনার মন প্রচুর খারাপ, প্রকাশ করছে। আর এগুলো তো নিচেও লেখা যায়, টান দিয়ে দিয়ে নিচেও লেখা যায়, তাই না? মশ সম্পর্কে লিখবেন কাণ্ড ও পাতায় শনাক্ত করা যায়। আমি খুবই দুঃখিত, হ্যাঁ, আসলে
কষ্ট পাচ্ছেন আমি বোঝাচ্ছে। লিখবেন মস সম্পর্কে কাণ্ড ও পাতায় শনাক্ত করা যায়। কাণ্ড ও পাতায় শনাক্ত করা যায়। তাহলে মশবর্গীয় যে উদ্ভিদগুলো আছে এদের কিসে কিসে শনাক্ত করা যায়? কাণ্ড ও পাতায় শনাক্ত করা যায়। যে সমস্যাটা সেটা হচ্ছে মশবর্গীয় উদ্ভিদের মূলের পরিবর্তে এই মশবর্গীয় উদ্ভিদ যেগুলো রয়েছে এগুলোতে রাইজয়েড থাকে। রাইজয়েড এটি উদ্ভিদ দেহের একটা অঙ্গের নাম রাইজয়েড। এই রাইজয়েড নামক অঙ্গটা মূলের কাজ করে দেয় মশবর্গীয় উদ্ভিদের। আপনারা যে বাক্যটা লিখবেন সেটা হচ্ছে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। মূলের পরিবর্তে রাইজয়েড থাকে লেখা হয়েছে। তাহলে কি কাণ্ড এবং পাতায় শনাক্ত করা যায়, আর মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড থাকে। আমরা উদাহরণ লিখব রিক্সিয়া। উদ্ভিদের নাম হচ্ছে রিক্সিয়া। মশবর্গীয় যে উদ্ভিদের নাম সেটা হচ্ছে রিক্সিয়া। লেখা হয়েছে। আচ্ছা, ওটা উদ্ভিদের নাম রিক্সিয়া। ফার্ন সম্পর্কে এসে লিখবেন মূল, কাণ্ড, পাতা তিনটাতেই শনাক্ত করা যায়। লিখবেন মূল, কাণ্ড, পাতায় শনাক্ত করা যায়। 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 লিখছেন? তাহলে যতই মূল, কাণ্ড, পাতায় শনাক্ত করা যাক, এর কি ফুল হবে? এদের এই তিনটারই কারোর কি ফুল হবে? কারোরই ফুল হবে না। এটা তো আমরা কমন বিষয়ে জানি। মনোযোগী হন বা মনোযোগ দেন। সমাঙ্গবর্গীয় যে কথাটা আছে, সমাঙ্গবর্গীয় এখানে দেখা যাচ্ছে তিনটা বিষয় শনাক্ত করা যায় না। অর্থাৎ মূল, কাণ্ড, পাতা একটাতেও শনাক্ত করা যায় না। আর ফার্নে এসে দেখছি আমরা তিনটাতেই শনাক্ত করা যায়। অর্থাৎ মূলেও, কাণ্ডেও, পাতাও তিনটাতেই শনাক্ত করা যায়। তাহলে একটাতেও শনাক্ত করা যায় না, আর তিনটাতেই শনাক্ত করা যায়। আর মশে কয়টাতে শনাক্ত করা যায়? দুইটা। কি কি? কাণ্ড, পাতা। কাণ্ড এবং আর মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড। তাহলে সমাঙ্গ সম্পর্কে আমরা মনে রাখবো একটাতেও শনাক্ত করা, অর্থাৎ মূল, কাণ্ড, পাতা কোনোটাতেও শনাক্ত করা। আর ফার্নে আমরা কি মনে রাখবো? তিনটাতেই শনাক্ত করা। তাহলে সমাঙ্গর বিপরীতই হচ্ছে ফার্ন। সমাঙ্গের বিপরীতে ফার্ন একটাতেও যায় না, তিনটাতেই যায়। আর মশে এসে কয়টাতে যায়? দুইটাতে যায়। দুইটাতে যায়, একটা হচ্ছে কাণ্ড, একটা পাতা। আর মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড। আমরা এই ফার্ন বর্গীয় যে উদ্ভিদ আছে এর উদাহরণ লিখবো ঢেকি শাক। লিখবেন ঢেকি শাক। ঢেকি শাক দেখেছেন? ঢেকি শাক দেখেন নাই? বাস্তবে দেখছেন তো? এর ফুলগুলো অনেক সুন্দর না? বলতে বলছেন জি স্যার। তাহলে ঢেকি শাকের কি ফুল হবে? কারণ ঢেকি শাক কি উদ্ভিদ? তাহলে একটু সহজ করে দেই। অনেকের যে কঠিন লাগতেছে একজন বলছে, সহজ করে দেই। তাহলে অপুষ্পক উদ্ভিদ তিন প্রকার। কত প্রকার? সমাঙ্গ, মশ, ফার্ন। এই বাক্যটা তো বলা যাবে অপুষ্পক উদ্ভিদ তিন প্রকার, সমাঙ্গ, মশ, ফার্ন। সমাঙ্গ মানে মূল, কাণ্ড, পাতা তিনটাই শনাক্ত করা যায় না। আর ফার্নে মূল, কাণ্ড, পাতা তিনটাই শনাক্ত করা। দুইটা শেষ, একটা মশ। দুইটাতে শনাক্ত করা যায়, সেটা হচ্ছে কাণ্ড, পাতা। আর মূলের পরিবর্তে রাইজয়েড। এটা হচ্ছে বেসিক তথ্য। এরপরে উদাহরণ দিয়ে আমরা প্রকারভেদ সাজিয়েছি। তাহলে অপুষ্পক উদ্ভিদ কত প্রকার? কি কি? সমাঙ্গ, মশ, ফার্ন। সমাঙ্গ মানে একটাতেও শনাক্ত করা, আর মশ মানে কটা শনাক্ত করা যায়? দুইটা। আর ফার্ন, ওকে, আলোচনায় আছে সপুষ্পক। এবার সপুষ্পক লিখবো। সপুষ্পক, সপুষ্পক সম্পর্কে লিখবেন। আমরা তো সপুষ্পক সম্পর্কে একটা কথা জানি, সেটা হচ্ছে সপুষ্পকের কি হয়? কি হয়? ফুল হয়। এই সপুষ্পক উদ্ভিদ আবার দুই প্রকার।
একটা হচ্ছে নগ্ন বীজি আর একটা হচ্ছে আবৃত বীজি। একটা হচ্ছে নগ্ন বীজি আর একটা হচ্ছে আবৃত বীজি। এই সপুষ্পক উদ্ভিদে যে দুইটা প্রকারভেদ রয়েছে, নগ্ন বীজি এবং আবৃত বীজি, এদের কিছু থাকুক বা না থাকুক, কি আছে? ফুল আছে। কারণ এগুলো সপুষ্পকের প্রকারভেদ, অর্থাৎ কিছু থাকুক বা না থাকুক অন্তত ফুল আছে, এটা কনফার্ম। কারণ সপুষ্পকই তো প্রকার, তাই না? সপুষ্পক কত প্রকার? কি কি? নগ্ন বীজি, আবৃত বীজি। বীজি ব্যস্ত না বীজ আছে? ব্যস্ত না বীজ আছে। বীজি শেষে মানে তাদের কি আছে? তাহলে নগ্ন বীজিতেও বীজ আছে, আবৃত বীজিতেও, তাহলে ফুলও আছে, কমন কথা, তাই না? এদের ফুলও আছে, বীজও আছে। এখন বলা হচ্ছে নগ্ন বীজি, মানে বীজটা নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ বীজের উপরে যে ঢাকনাটা সেটা নেই। মূলত বীজের ঢাকনাকেই ফল বলা হয়, ফল দ্বারাই বীজ ঢাকা থাকে। বীজের ঢাকনাকে ফল বলে, ফল দ্বারাই বীজ ঢাকা থাকে। বীজের উপরের যে আবরণ বা ঢাকনা, এটার নামই হচ্ছে ফল। তাহলে নগ্ন বীজিতে বলা হচ্ছে বীজ যেহেতু নগ্ন অবস্থায়, অর্থাৎ ঢাকনা নেই, তার মানে ফল নাই। আছে? তাহলে নগ্ন বীজিতে কি নেই? ফল নেই। যে ফল দ্বারা বীজটা ঢাকা থাকবে সেটা নেই, কিন্তু ফুল আছে, বীজ আছে, কিন্তু কি নেই? ফল নেই। নগ্নবীজি উদ্ভিদগুলোতে ফুল আছে এবং ফুল সরাসরি বীজ হয়ে যায়, কারণ এদের ফুলে গর্ভাশয় থাকে না, এজন্য ফুল ফল হইতে পারে না, ফুল সরাসরি বীজ হয়ে যায়। নগ্নবীজি বীজপত্র নগ্ন অবস্থায় আছে, মানে ফল নেই। কেন ফল নেই? কারণ নগ্নবীজির ফুলে গর্ভাশয় নেই, এই জন্য ফুল সরাসরি কি হয়ে যায়? বীজ হয়ে যায়। তাহলে নগ্নবীজি সম্পর্কে আমরা লিখব, ফুলে গর্ভাশয় না থাকার কারণে ফুল সরাসরি বীজে পরিণত হয়। নগ্নবীজি সম্পর্কে লিখব, ফুলে গর্ভাশয় না থাকার কারণে ফুল সরাসরি বীজে পরিণত হয়। ফুলে গর্ভাশয় না থাকার কারণে ফুল সরাসরি বীজে পরিণত হয়। ফুল সরাসরি কিসে পরিণত হয়? ফুলে কি নেই? Good. ফুলে গর্ভাশয় না থাকার কারণে ফুল সরাসরি বীজে পরিণত হয়। উদাহরণ দিয়ে লিখবেন, সাইকাস। তাহলে কেউ যদি ফল খাওয়ার আশায় সাইকাস রোপণ করে, সে কি খাবে? বীজ খাবে। সাইকাসে কি হয় না? কারণ সাইকাসের ফুলে কি নেই? Good. সাইকাস একটি কি ধরনের উদ্ভিদ? সপুষ্পক এবং নগ্নবীজি উদ্ভিদ। হ্যাঁ। এরপরে আবৃত বীজি। বীজপত্র কি অবস্থায় আছে? আবৃত, মানে ঢাকনা আছে। আর ঢাকনা আছে মানে কি আছে? ফল আছে। কারণ বীজ কি দ্বারা ঢাকা থাকে? ফল দ্বারা। আর এদের ফুল আছে না নাই? তার মানে ফলও আছে, এরপরে বীজও আছে। তাহলে ফুল ফল বীজ সবই হয় কোন উদ্ভিদে? ফুল ফল বীজ সবই হয়। এই আবৃত বীজি উদ্ভিদ আবার দুই প্রকার, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। অনেক কষ্ট হচ্ছে না? তাহলে আবৃত বীজি উদ্ভিদ দুই প্রকার, একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। আলোচনা কি লাগতেছে? Sure? খারাপ লাগতেছে না? কঠিন না এগুলা? হবে, এটা বুঝে বুঝে পড়লে ঠিক। তো বিষয়গুলো কিন্তু কঠিন, বলা যাবে না এগুলো খুব সহজ, এটা বলা যাবে না। এখন ওই জন্যই মনে করেন এই বিষয়গুলোকে ধারাবাহিকভাবে পরে আস্তে 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 আপনাকে নিতে হবে।
ব্যাপারটা কিছুটা এরকম। মূল কথা হচ্ছে পড়ালেখা কঠিন জিনিস। হ্যালো, পড়ালেখা হচ্ছে কঠিন জিনিস না, মজার জিনিস হলে সবাই পড়তো, সবার চাকরি। পড়ালেখা আসলেই অত মানে অত ইয়ে দিয়ে লাভ নাই যে খুব মজা খুব সহজ পড়লেই হয়, এগুলো 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 কথা না। পড়ালেখা আসলেই কঠিন জিনিস, এটাকে কষ্ট করে আয়ত্তে নিয়ে আসতে হবে। আর যদি মনে করেন যে সহজ মনে করে আসছিলাম, এখন কি এগুলো পড়ালেখা আসলেই কঠিন জিনিস। আরো আছে, উদাহরণ একটা করে দিচ্ছি। সাইকাস, পাইনাস, থুজা, এগুলো আরো আছে, জাস্ট বেসিকটাই দিচ্ছি একটা একটা করে। মানে হ্যাঁ? মানে বিজ্ঞান কি সব শেষ করে দিব নাকি একটা? বোঝা যাচ্ছে আর কি, চাপ হচ্ছে, কিন্তু কি করবেন, কিছু করার নাই, আসলে খুব কঠিন। লাইনে নামেন তারপর দেখেন, লাইনে ঢোকেন তারপর দেখেন যে কত কঠিন। কেবল শুরু, কোনো শর্টকাট হয়ে নাই, এখন কোনো শর্টকাট হয়ে নাই, অল্প করে হবে না, খুব কঠিন রাস্তা। তাহলে আমরা আহ আলোচনা করব আবৃতবীজী উদ্ভিদ দুই প্রকার, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে এখন একবীজপত্রী মানে বীজপত্র একটা থাকবে, আর দ্বিবীজপত্রী মানে হচ্ছে বীজপত্র দুইটা থাকবে। তো একবীজপত্রী যে উদ্ভিদগুলো রয়েছে এদেরকে চেনার একটা উপায় আছে, সেটা হচ্ছে এদের যে মূলগুলো থাকবে, মূল মূল মাটির নিচে যে মূলগুলো থাকবে এগুলো গুচ্ছাকৃতির, অর্থাৎ মূলগুলো কিছুটা এই যে এরকম থাকবে, ছোট 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 অনেকগুলো মূল থাকবে, গুচ্ছাকৃতির। তাহলে আমরা একবীজপত্রী সম্পর্কে একটা তথ্য লিখবেন মূল গুচ্ছ আকৃতির, গুচ্ছ আকৃতির বা গুচ্ছ মূল বিদ্যমান, যেভাবে লেখা যায় আর কি, মূল গুচ্ছ আকৃতির লেখা হয়েছে। এখন এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি একবীজপত্রী কোনটি দ্বিবীজপত্রী, ওই উদাহরণ আমার লিখতে হবে। তাহলে এখানে একটু উদাহরণ লিখে নেন, উদাহরণ দিয়ে লিখবেন, অর্থাৎ একবীজপত্রী উদাহরণ লিখবেন ধান, গম, সুপারি, নারিকেল, ধান, গম, সুপারি, নারিকেল, এগুলোর যে মূলগুলো আছে এগুলো মূলগুলো কি আকৃতির? গুচ্ছ আকৃতির, ছোট ছোট অনেকগুলো মূল থাকে, হ্যাঁ, খেজুরও হবে। এনাফ। এরপরে লিখবেন দ্বিবীজপত্রী সম্পর্কে লিখবেন, এই দ্বিবীজপত্রী যে উদ্ভিদগুলো রয়েছে এদের একটা প্রধান মূল থাকে, অর্থাৎ হেড মূল বা প্রধান মূল থাকে। তাহলে যে উদ্ভিদে প্রধান মূল থাকবে সেটা কি উদ্ভিদ, আর যে উদ্ভিদে প্রধান মূল থাকবে না অর্থাৎ গুচ্ছ মূল থাকবে সেটা হচ্ছে কি? একবীজপত্রী। তাহলে দ্বিবীজপত্রী সম্পর্কে লিখবেন প্রধান মূল বিদ্যমান, প্রধান মূল বিদ্যমান। দ্বিবীজপত্রী সম্পর্কে লিখবেন প্রধান মূল বিদ্যমান। লেখা হয়েছে প্রধান মূল বিদ্যমান। উদাহরণ দিয়ে লিখবেন আম, জাম, কাঁঠাল, সিম, মটর। আম, জাম, কাঁঠাল, সিম, মটর। যে উদাহরণগুলো মূলত দেয়া হচ্ছে এই উদাহরণগুলোই মূলত পরীক্ষায় আসে, অপশন আকারে এগুলোই আসে, এই জন্য এগুলোই দেয়া হচ্ছে। তাহলে যা আমরা আলোচনা করলাম উদ্ভিদ বৈচিত্র্যতা সম্পর্কে, একবার শুনেন। তাহলে ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদ দুই প্রকার, একটা অপুষ্পক, একটা হচ্ছে সপুষ্পক। অপুষ্পক মানে ফুল হয় না, সপুষ্পক মানে ফুল হয়। অপুষ্পক আবার তিন প্রকার, সমাঙ্গ, মশ, ফান। সপুষ্পক আবার দুই প্রকার, নগ্নবীজী, আবৃতবীজী। বেসিক তথ্য এটাই, আই রিপিট। ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদ দুই প্রকার, সপুষ্পক, অপুষ্পক। অপুষ্পক আবার তিন প্রকার, সমাঙ্গ, মশ, ফান। আর সপুষ্পক দুই প্রকার, নগ্নবীজী, আবৃতবীজী। এটা মূল তথ্য। এরপর ভেঙে ভেঙে আমরা বিভিন্ন দিকে প্রবেশ করব। ওকে, এখন আপনারা যদি এই বিষয়টাকে ধারাবাহিকভাবে বিষয়টা মাথায় নেন,
কোনটার পরে কি কোনটার পরে কি বুঝে 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 মাথায় নেন, তাহলে আশা করা যায় অনেকদিন পর্যন্ত মাথায় থাকবে। কিন্তু যদি মুখস্থ করেন তাহলে ঝামেলা আছে। জাস্ট একটা একটা হচ্ছে লাইন থেকে আপনাদের একটু প্রশ্ন তৈরি করে দেখাই। দেখেন একটা লাইন থেকে কতগুলো প্রশ্ন আছে, একটু লক্ষ্য করেন। আমরা এমন কিছু প্রশ্ন তৈরি করব যে প্রশ্নের উত্তর হচ্ছে স্পাইরোগাইরা। কিছু প্রশ্ন তৈরি করব যার উত্তর হবে স্পাইরোগাইরা। নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? নিচের কোনটি সমাঙ্গবর্গীয়? নিচের কোনটি স্বভোজী? নিচের কোনটি শৈবাল? নিচের কোনটির ফুল হয় না? নিচের কোনটির মূল কাণ্ড পাতা শনাক্ত করা যায় না? নিচের কোনটির দেহে ক্লোরোফিল আছে? নিচের কোনটি স্বভোজী অপুষ্পক উদ্ভিদ? কতগুলো প্রশ্ন আছে এখানে। তাহলে যেহেতু আমরা তথ্যগুলো জানি, যেভাবেই প্রশ্ন আসুক না কেন পাওয়া যাবে। নিচের কোনটি সমাঙ্গবর্গীয়, কোনটি মশবর্গীয়, কোনটি ফানবর্গীয়, কোনটির মূল নেই, কোনটির কাণ্ড নেই, কোনটির পাতা নেই, বা কোনটি শৈবাল, কোনটি ছত্রাক, কোনটি একবীজপত্রী, কোনটি দ্বিবীজপত্রী, কোনটি নগ্নবীজী, কোনটি আবৃতবীজী। এইভাবে মূলত এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, আপনার মনে হচ্ছে এখন কথা হচ্ছে লোড নিতে হবে। ভালো লাগবেই না, বিশ্বাস করেন ভালোই লাগবে না, তারপরেও ভালো লাগাইতে হবে। হ্যাঁ, মানে ভালো লাগবেই না, বিরক্ত লাগবে, তারপরেও লাগাইতে হবে। ঘুম ধরবে প্রচুর, ঘুমানো যাবে না, বুঝতে পারছেন? প্রচুর বাইরে যেতে ইচ্ছে করতে হবে, কিন্তু বাইরে যাওয়া যাবে না। যদি এটা হয় তাহলে আপনি, আর মন যা চায় আপনি তাই করবেন। ও, মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এক বীজ দুই, এক বীজপত্রী উদাহরণ, দ্বিবীজপত্রী উদাহরণ তো এগুলো বলছি। টপিক আছে, তবে খুব তো বিরক্ত হবে না। বিরক্ত হবেন 3টা ক্লাস, তার মধ্যে একটা চলে গেল, তাই না? লোড তো জীবনে এত নেওয়া লাগবে না। বিসিএস এর জন্য 15টা ক্লাস হয় বিজ্ঞানের উপর, আর আপনারা তো নেবেন 3টা ক্লাস। বায়োলজি সম্পর্কে যে আমরা আলোচনা করলাম, এখন আপনারা লিখবেন না, জাস্ট দেখেন। পরে লিখবেন, আগে দেখবেন। হ্যাঁ, তাও একটু রেস্ট হোক। বায়োলজি শব্দটির প্রবর্তক লামার্ক। বায়োলজি শব্দটির প্রবর্তক, অর্থাৎ ইনি এই শব্দটি প্রথম ব্যবহার করেন। বায়োলজির জনক এরিস্টটল। জনক এরিস্টটল। দুটি গ্রিক শব্দ, বায়োস এবং লগোস, এই দুটি গ্রিক শব্দ নিয়ে বায়োলজি গঠিত হয়েছে। বায়োস মানে হচ্ছে জীবন, আর লগোস মানে হচ্ছে জ্ঞান বা আলোচনা।
জীবন সম্পর্কিত জ্ঞান বা আলোচনা, এটা মূলত বায়োলজির আলোচ্য বিষয়। বায়োলজির প্রধান শাখা দুটি, বোটানি এবং জুওলজি। বোটানি আর একটা হচ্ছে জুওলজি। বোটানিতে আলোচনা করা হয় উদ্ভিদ নিয়ে, আর জুওলজিতে আলোচনা করা হয় প্রাণী নিয়ে। বোটানির জনক থিওফ্রাস্টাস। জুওলজির জনক এরিস্টটল। আপনাদেরকে লিখতে বলিনি, যা শোনেন আমি আবার বলবো, পরে আবার লিখবেন, আগে যে সেটা গল্পগুলো বা ধারাবাহিকতাটা শুনেন। তাহলে বোটানির জনক থিওফ্রাস্টাস আর জুওলজির জনক এরিস্টটল। তাহলে বোটানি যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়, আর জুওলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? প্রাণী নিয়ে। এই থিওফ্রাস্টাসের একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেটা হচ্ছে হিস্টোরিয়া অফ প্লান্টারাম। এটা থিওফ্রাস্টাসের একটা বিখ্যাত গ্রন্থ। আর এরিস্টটলের একটা বিখ্যাত গ্রন্থ আছে, হিস্টোরিয়া অফ অ্যানিমেলিয়া। বোটানিতে আলোচনা করা হয় উদ্ভিদ নিয়ে, সমগ্র উদ্ভিদকে, একটা অঞ্চলের সমগ্র উদ্ভিদকে বলা হয় ফ্লোরা, আর একটা অঞ্চলের সমগ্র প্রাণীকে একত্রে বলা হয় ফনা। অনেকগুলো প্রশ্ন এখানে লুকায়িত, এজন্য এগুলোকে মানে ধাপে ধাপে যাচ্ছে। একটা একটা করে লাইন লিখে দিলে হয়তো বা সমস্যা হইতো, একটার পর একটা কিভাবে আসে, বিষয়গুলো এভাবেই মনে রাখলে অনেকদিন পর্যন্ত মনে থাকে। তাহলে বোটানিতে আলোচনা করা হয় উদ্ভিদ নিয়ে, আর সমগ্র উদ্ভিদকে একত্রে বলা হয়। আর জুওলজিতে আলোচ্য বিষয় হচ্ছে প্রাণী নিয়ে, আর সমগ্র প্রাণীকে একত্রে বলা হয় ফনা। ফ্লোরা মানে ফুল, ফুল হচ্ছে উদ্ভিদ, আর ফনা, ফনা কে ধরে? প্রাণী, তাই না? মনে থাকবে না? সমগ্র উদ্ভিদকে একত্রে বলে ফ্লোরা, সমগ্র প্রাণীকে একত্রে বলে ফনা। মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মে, মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মে দেখে বলে জেরোফাইট। জেরোফাইট। মরুভূমিতে যেগুলো উদ্ভিদ জন্মে এদেরকে কি বলে? জেরোফাইট। আর এই ফ্লোরা নিয়ে একটা বই আছে, পরীক্ষা এসেছিল প্রশ্ন, ফ্লোরা অফ সুন্দরবন। এর লেখক হচ্ছে ডেভিড প্রেন। উদ্ভিদ প্রাণী একত্রে বলে বায়োটা। তাহলে উদ্ভিদ ও প্রাণীকে একত্রে বলে, শুধু উদ্ভিদকে একত্রে বলে ফ্লোরা, আর শুধু প্রাণীকে একত্রে বলে ফনা। আচ্ছা, এইবার দেখেন যা যা লেখা হয়েছে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে। আমরা এভাবে লিখলাম, আপনারা ধাপে ধাপে লিখবেন, কিন্তু একবার শুনেন একবার, ঠিক আছে? তাহলে বায়োলজি শব্দেরই প্রবর্তক লামার্ক। বায়োলজির জনক, বায়োলজি কি শব্দ দ্বারা গঠিত হয়েছে? গ্রিক শব্দ দুটো কি কি? বায়োস মানে, আর লগস মানে জ্ঞান বা আলোচনা। বায়োলজির প্রধান দুটি শাখা হচ্ছে কি কি? বোটানি এবং জুওলজি। বোটানির জনককে, তার বিখ্যাত গ্রন্থ কি? হিস্টোরিয়া অফ প্লান্টারাম। আর এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ, বোটানিতে কি নিয়ে আলোচনা করা হয়? সমগ্র উদ্ভিদকে কি বলে? জুওলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? সমগ্র প্রাণীকে একত্রে কি বলে?
সমগ্র উদ্ভিদ ও প্রাণীকে একত্রে কি বলে? কি বলে? বায়োটা। আর মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মায় তাকে কি বলে? জেরোফাইট। আর ফ্লোরা অফ সুন্দরবন গ্রন্থের লেখক কে? ডেভিড। বুঝতে পারছেন? দেখা যাবে, লিখে নেন তাড়াতাড়ি। জেরোফাইট। সুন্দরবনে যে উদ্ভিদগুলো জন্মগ্রহণ করে এগুলো হচ্ছে লবণাক্ত অঞ্চলের উদ্ভিদ। তিনি শব্দের প্রবর্তক, বায়োলজির শব্দের প্রবর্তক। লামার্ক হচ্ছে বায়োলজির শব্দের প্রবর্তক। অ্যানিমেলিয়া, ওই যে হিস্টোরি অফ অ্যানিমেলিয়া, এটা হচ্ছে হিস্টোরি অফ প্লান্টারাম। জুওলজি অ্যারিস্টটল, হিস্টোরি অফ অ্যানিমেলিয়া। বোটানি থিওফ্রাস্টাস, হিস্টোরি অফ প্লান্টারাম। হ্যাঁ, আমাদের আলোচনা শেষ, এখানেই শেষ করব এখন। অ্যানিমেল, ঠিক করে নেন, এই মেলিয়ে হয়েছে তো এন মাঝখানে এন ঢুকবে, কিছু লেখা বুঝে নিতে হয়। আজকের এই ক্লাসটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, মানে এই টপিকটা হচ্ছে সব বিষয়গুলো থেকেই প্রশ্ন হয়, যেন সবার ক্ষেত্রে উন্মুক্ত করা হয়েছে। মানে বিসিএস প্রাইমারি নিবন্ধন সবার জন্যই আজকের এই টপিক থেকে প্রশ্ন আসে। কিছু কিছু টপিক আছে, ম্যাথের আছে, বাংলার আছে, বিজ্ঞানের আছে, কিছু কিছু টপিক আছে যেগুলো সবার জন্য গুরুত্বপূর্ণ, সব বিষয়ে আসে। সেরকমই একটি ক্লাস হচ্ছে আজকে বলা হয়েছিল, এটা হচ্ছে নেক্সট ক্লাস। যে টপিকগুলো আলোচনা করা হবে এগুলো যেন সবার আসে, সেই টপিকগুলোই আলোচনা করা হয়েছে। অর্থাৎ এটা বিসিএস এও লাগবে, প্রাইমারিতেও লাগবে, নিবন্ধনেও লাগবে। লেখা কি শেষ হয়েছে? আচ্ছা, লেখেন। জনক, এই যে এটাই শুধু প্রবর্তক, হ্যাঁ, এটা শুধু প্রবর্তক বা এগুলো জনক। যেমন বায়োলজির এটা জনক, এটা আছে বোটানির জনক, এটা আছে জুওলজির জনক, আর এটা আছে গ্রন্থের লেখক। এই হিসেবে ফ্লোরা হচ্ছে সমগ্র উদ্ভিদকে একত্রে ফ্লোরা বলে। উদ্ভিদ কুলকে একত্রে বলা হয় ফ্লোরা। বায়োলজি শব্দটির প্রবর্তক হচ্ছে লামার্ক, বায়োলজির জনক এরিস্টটল। বায়োলজি দুটি গ্রিক শব্দ দ্বারা গঠিত, বায়োস এবং লগস। বায়োস মানে জীবন, লগস মানে জ্ঞান বা আলোচনা। বায়োলজির প্রধান শাখা দুইটি, বোটানি এবং জুওলজি। বোটানির জনক থিওফ্রাস্টাস, জুওলজির জনক এরিস্টটল। থিওফ্রাস্টাসের বিখ্যাত গ্রন্থ হিস্টোরি অফ প্লান্টারাম, আর এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ হিস্টোরি অফ অ্যানিমেলিয়া। বোটানিতে আলোচনা করা হয় উদ্ভিদ নিয়ে, উদ্ভিদকে একত্রে বলে ফ্লোরা। জুওলজিতে আলোচনা করা হয় প্রাণী নিয়ে, প্রাণীগুলোকে একত্রে বলা হয় ফনা। আর উদ্ভিদ ও প্রাণীকে একত্রে বলা হয় বায়োটা। আর ফ্লোরা অফ সুন্দরবন, এটার লেখা হচ্ছে ডেভিড প্রেইন। আর মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মায় এদেরকে বলা হয় জেরোফাইট। আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই।
যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তথ্যগুলো অবশ্যই খাতায় লিখেছেন আশা করছি। এখন কাজ হচ্ছে এখন বুঝে বুঝে এগুলো আয়ত্ত করা। শুনবেন আর লিখবেন আর হয়ে যাবে, তাতে কিন্তু হয়ে যাবে না বিজ্ঞানে। হ্যাঁ, জিরো ফাইট ট লিখবেন, জিরো ফাইট ট। ধন্যবাদ, অনেকেই মন্তব্য করছেন এবং অনেকক্ষণ ধরেই আপনারা যুক্ত ছিলেন অনলাইনে। বিশেষ করে অফলাইনের তুলনায় অনলাইনে মনোযোগ ধরে রাখা খুবই কঠিন। তো আপনারা শুরু থেকেই যারা যারা সঙ্গে ছিলেন, আপনাদের আগ্রহ আছে বা হচ্ছে আপনাদের ধৈর্য আছে, এজন্য আবারও ধন্যবাদ। এখন যে তথ্যগুলো লেখা হয়েছে এগুলো ভালো করে আয়ত্ত করবেন। জিরো ফাইট, মরুভূমিতে জিরো ফাইট লেখা হয়েছে, তার মানে এগুলো হয়ে গেছে তা না, হয়তো বা জাস্ট খাতায় তোলা হয়েছে। এখন বুঝে বুঝে আয়ত্ত করতে হবে। এটা অন্যান্য সাবজেক্টের মতো না যে গল্প ইতিহাস লেখা আর হয়ে গেল, লেখা হয়ে গেল তা না। এখন ধারাবাহিকভাবে এই বিষয়গুলো মাথায় নিয়ে আসতে হবে। আমি জাস্ট সহজ করে দিয়েছি বা গুছিয়ে দিয়েছি, আপনাদের কিন্তু হয়ে গেছে এমনটা না। আমার কাজ সহজ করে দেওয়া এবং গুছিয়ে দেওয়া। এখন এগুলো বুঝে বুঝে ধারাবাহিকতা মেনটেন করে আপনাদেরকে আয়ত্ত করতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। শেষ তো না? লেখা হয়ে গেলে ক্লিক করে দিয়ে না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।